আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দেশকে উচ্চতায় নিতে নতুন করে শপথ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। জাতির উদ্দেশ্যে ভাষণে অপতৎপরতা রুখে দেওয়ার ডাক। 3 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু 34, আরো 12 লাখ ভ্যাকসিন উপহার দিচ্ছে ভারত। কাল ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সই হতে পারে 5টির বেশি সমঝোতা স্মারক। শোক শ্রদ্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল রাত স্মরণ। গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিতে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভিতরে বাইরে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এখনও তৎপর। দেশবিরোধী অপতৎপরতা রুখে দেওয়ারও ডাক দেন তিনি। ভেদাভেদ ভুলে জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তোলারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল ভেদাভেদ ভুলে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন, স্মৃতিচারণ করেন 25শে মার্চ কাল রাত ও ইতিহাসের নৃশংস গণহত্যার। বঙ্গবন্ধু শেখ মুজিব শুধু স্বপ্ন দেখতেন না, কি করে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয় তা তিনি জানতেন। 75 পরবর্তী অগণতান্ত্রিক শাসকরা মানুষকে ধোঁকা দিয়েছে বলে আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 75 পরবর্তী অবৈধভাবে ক্ষমতা দখলকারী অগণতান্ত্রিক শাসকেরা বাংলাদেশকে আদর্শচ্যুত করেছে। দীর্ঘ 21 বছরে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে, জনগণের সম্পদ লুণ্ঠন করে তাদের অন্ন বস্ত্র বাসস্থানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত রেখেছে। বাংলাদেশকে ভিক্ষুকের দেশ হিসেবে বহির্বিশ্বে পরিচিতি করেছে। দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। ভাষণে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন দেশের মানুষের। আজকে এই অর্জন এদেশের সাধারণ মানুষের, এদেশের কৃষক, শ্রমিক, পেশাজীবী, আমাদের প্রবাসী ভাই বোনেরা, এদেশের উদ্যোক্তাগণ তাদের শ্রম, মেধা এবং উদ্ভাবনী শক্তি দিয়ে দারিদ্র্য নিরাময়ের অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে। আমার সরকার শুধু নীতি সহায়তা দিয়ে সহায়ক পরিবেশ তৈরি করেছে। আপনারা প্রমাণ করেছেন বাংলাদেশের মানুষ অনুকূল পরিবেশ পেলে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে। উন্নয়নের অগ্রযাত্রায় দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। দেশের ভিতরে বাইরে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে নানা অপতৎপরতা চালিয়েছে। সে প্রক্রিয়া এখনও অব্যাহত আছে। কাজেই আমাদের সকলকে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা নিয়ে দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। উন্নত সমৃদ্ধ অসাম্প্রদায়িক সোনার বাংলা করার প্রত্যয় জানিয়ে ভাষণ শেষ করেন কবিগুরুর পংক্তি দিয়ে, আনন্দধ্বনি জাগাও গগনে। কে আছো জাগিয়া পূরবে চাহিয়া, বলে ওঠো ওঠো সঘনে গভীর নিদ্রামগনে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। 9 মাসের মধ্যে কোভিড-19 একদিনের সর্বোচ্চ শনাক্ত রেকর্ড 3,587 জন। মারা গেছে আরও 34 জন, যা 3 মাসের মধ্যে সর্বোচ্চ। হাসপাতালে মারা গেছে 33 জন। দৈনিক সংক্রমণ 13.26%। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কোভিড-19 আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বাড়ছে প্রতিদিন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 222টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 27,045। এর মধ্যে শনাক্ত 3,587। মোট শনাক্ত 5,84,395। 3 মাস পর একদিনে মারা গেছে 34 জন। মৃতের সংখ্যা বেড়ে 8,797।
নতুন ১,৯৮৫ জন সহ সুস্থ হয়েছে ৫,২৯,৮৯৪। একদিনে মৃত ৩৪ জনের ৩৩ জনই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন এবং সবচেয়ে বেশি ৬০ 18 জনের মৃত্যু হয়েছে। পুরুষ মৃত্যু হার ৭৫.৫৯% ও নারী ২৪.৪১%। করোনায় দৈনিক সংক্রমণ হার ১৩.২৬%, মৃত্যু হার ১.৫১, সুস্থ ৯০.৬৭ এবং এ পর্যন্ত শনাক্ত হার ১২.৯৪%। ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে ১,৩৮৬ জন ও আইসোলেশনে ২২০ জন। সকল বন্দরে বিদেশ থেকে আসা স্ক্রিনিংকৃত যাত্রীর সংখ্যা ৪,৯৮২। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও ১২ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা বাংলাদেশকে উপহার পাঠাচ্ছে ভারত। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক মোহাম্মদ রোবেদ আমিন জানিয়েছেন, উপহারের এই টিকা আগামীকাল দেশে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সে লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রোবেদ আমিন। রপ্তানি বন্ধে কিছুটা অনিশ্চয়তায় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। তবে এই টিকার সাথে সরকারের কোনো টিকার কোনো সম্পর্ক নেই। ভারত সরকার এর আগেও ২০ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা উপহার দিয়েছে বাংলাদেশকে। এদিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ২৩ মে থেকে খুলবে সকল শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে রাজধানীতে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি জানান, ৩০ মার্চ নয়, ঈদের পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার কথা ভাবছে সরকার। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্টদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে নারীদের সংখ্যা অর্ধেকেরও কম, 40% নিচে। বিশেষজ্ঞরা বলছেন, নারীদের সংক্রমণ হার কম হলেও ভ্যাকসিন নিতে হবে সবাইকেই। এই যখন অবস্থা, তখন প্রচারণা বাড়ানোর পাশাপাশি নারী বান্ধব টিকাদান কেন্দ্রের পরিসর বাড়ানোর পরামর্শ তাদের। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। সারা দেশে ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা অর্ধকোটি ছাড়িয়েছে। নারীদের মধ্যে এই সংখ্যা অর্ধেকেরও কম। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে নারীদের মধ্যে টিকা নেয়ার হার সবচেয়ে কম, মাত্র ৩৬%। সবচেয়ে বেশি টিকা নিয়েছেন ময়মনসিংহ বিভাগে ৪০%। রংপুর ও খুলনা বিভাগের নারীরা ৩৯%। রাজশাহী ও সিলেট বিভাগে টিকা নেয়ার হার ৩৮%। মহানগরীতে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৮ লাখেরও বেশি। তবে নারীদের মধ্যে ভ্যাকসিন নেয়ার হার মাত্র ৩৬%। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ টিকা কেন্দ্রে নারীদের টিকা নেয়ার হার কম। ৫টি হাসপাতালের তথ্য অনুযায়ী ওইসব টিকা কেন্দ্রে টিকা নিয়েছেন ১৮ থেকে ৩৪% নারী। এদিকে রাজধানীর ৪৭টি টিকাদান কেন্দ্রের মধ্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা ভিত্তিক ১০টি কেন্দ্রের তথ্যে দেখা যায়, নারীদের মধ্যে ভ্যাকসিন নেয়ার হার ৩৭ থেকে ৪৬%, যা অন্য টিকাদান কেন্দ্রের তুলনায় বেশি। গাজীপুর ও নারায়ণগঞ্জে টিকা নিয়েছেন ৩৩ থেকে ৩৫% নারী। নারী বান্ধব পরিবেশ এবং আগে থেকেই পরিচিতি থাকার কারণে এসব টিকাদান কেন্দ্র বেছে নেয়ার কথা বলছেন নারীরা। এখানে সবাই দিতেছে, আমার এটা পুরনো জিনিস, এই জায়গাটা চিনি, তাই আসছি এখানে। মেয়েদের জন্য এখানে ভালো, এই জন্য, আর আমার বাসার কাছে, এই জন্য আমার আশা। এখানে আমরা সুন্দর সুবিধা, আমরা এখানে আসা যাওয়া আছে, তার জন্য এখানে আসছি। নারীদের ক্ষেত্রে সংক্রমণ হার ২৪%। ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রেও কম। মনে করে ভালোই আছি, ঘরেই আছি, আমি তো কোথাও যাই না, আমার বোধহয় করোনা হবেই না। এটারও তার কিন্তু এটা ফিলিং, কিন্তু এটাও ঠিক না। আমি মনে করি নারী পুরুষ সবারই কিন্তু টিকা নিতে হবে, এটা কম্পালসারি। পেশাগত দিক থেকে নারীর সমান অংশগ্রহণ না থাকায় পেশাভিত্তিক কোটা এবং পারিপার্শ্বিক নানা কারণেই 40 নারীদের মধ্যে টিকা নেয়ার আগ্রহ কম বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রফেশনালদের রেশিও কিন্তু নারী পুরুষের ডিফারেন্স আছে, সেখানে পুরুষদের রেশিওটা বেশি, নারীদের কম। তো সঙ্গত কারণেই যেহেতু ওই রেশিও, ওই লিস্ট ধরেই টিকা কার্যক্রম চলছে, সেখানে আমার মনে হয় যে এখানেই ডিফারেন্সটা হয়ে গেছে। এই অবস্থায় ভ্যাকসিন কার্যক্রম নিয়ে তৃণমূলে প্রচারণা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও ভ্যাকসিন নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যারা নেয় নাই তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন ভয় ভীতি উপেক্ষা করে টিকা যেন নেয়। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।
কাল ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সফরে 5টির বেশি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন। বলেছেন, নরেন্দ্র মোদীর এই সফর রাজনৈতিক নয়, জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জন্ম জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন তিনি। মাহমুদ হাসানের রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয় শিরোনামে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ঢাকা সফর প্রসঙ্গে কথা বলেন। জানান, দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট 5টিরও বেশি সমঝোতা স্মারক সই হতে পারে এই সফরে। সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান যখন আসেন, বিশেষ করে সরকার প্রধান, তখন আমরা আমাদের কিছু দাবি দাওয়া এই যেগুলো এখনো সম্পূর্ণ হয়নি সেগুলো তুলে ধরি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষেই বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদী, জানান পররাষ্ট্রমন্ত্রী। শীর্ষ পর্যায়ের বৈঠককালে আরও কিছু বিষয় তুলে ধরা হবে বলেও জানান তিনি। যেগুলো আমাদের দেন দরবার করে একটা সমঝোতা এসেছি, সেইগুলো উপরে সমঝোতা স্বাক্ষর হবে। আর বাকিগুলো মাননীয় প্রধানমন্ত্রী ও ভারতের মাননীয় প্রধানমন্ত্রী দুজনে এই উৎসে আলাপ করবেন এবং তখনও মনে হয় আমরা কিছু অর্জন করতে পারব। এদিকে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন। হঠাৎ করে বেশ বেশি আকারে বৃদ্ধি পেয়েছে, তো আমরা এতে কিছুটা দুশ্চিন্তে আছি। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন আসিয়ানভুক্ত 6 দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে কূটনীতিকরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে ধানমন্ডি 32 নম্বরের এই বাড়ি থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে নিয়ে গিয়েছিল হানাদার পাকিস্তানি সেনারা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর ঠিক পূর্ব মুহূর্তে আসিয়ানভুক্ত 6 দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এলেন সেই 32 নম্বরে। পুষ্পস্তবক অর্পণ করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। শ্রদ্ধা নিবেদন শেষে ভিয়েতনামের রাষ্ট্রদূত ফম ভিয়েত চিয়েন, মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে, ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজি হারিস বিন উতমান এবং ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাই দূতাবাসের প্রতিনিধিরা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। এরপর পরিদর্শন বইতে স্বাক্ষর করেন কূটনীতিকরা। আসিয়ানভুক্ত এই 6 দেশের সাথে দৃঢ় কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে বাংলাদেশের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শোক শ্রদ্ধায় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার কাল রাত স্মরণ হল ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞের দিন 25শে মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি তোলেন অনেকেই। দীপু শিকদারের রিপোর্ট। শোক শ্রদ্ধায় 71-এর 25শে মার্চ কাল রাত্রিতে নিহত শহীদদের স্মরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন বেদিতে। অপারেশন সার্চলাইটে এই গণহত্যা পরিচালিত হয়েছিল এবং সম্ভবত বিশ্বের ইতিহাসে একমাত্র ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেটি এই ধরনের একটি গণহত্যার শিকার হয়েছিল, যে ক্যাম্পাস গণহত্যা প্রত্যক্ষ করেছিল। পরে এখানে কাল রাতে শহীদদের শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। আমাদের স্বাধীনতার শত্রুরা এই 50 বছর পরও কিন্তু তারা এখনো বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। 25শে মার্চের কালো রাত্রিতে যে গণহত্যা দিয়েছিল সেটাকে অবশ্যই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য সকলে মিলেই কাজ করতে হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে গণসমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সংগঠন। মোমবাতি জ্বালিয়ে ও নীরবতা পালনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এই যে মাঠটা পেরোলাম, সমস্ত মাঠে মনে হয় রক্ত দিয়ে চাষ করা। আমি এদিক যাব না ওদিক যাব। ইন্টারন্যাশনাল জেনোসাইড ডে হিসেবে ঘোষণার জন্য আমরা ইউএনের কাছে দাবি করছি। এই দাবিটা প্রত্যেকেই করুক, আজকে হোক কালকে হোক, ইউএনকে সেটা মানতেই হবে। 25শে মার্চ এই রাতটাও এটা যে একটা জেনোসাইড, এই জিনিসটা আমাদের দায়িত্ব বাংলাদেশের প্রতিটা নাগরিকের, যে সারা বিশ্ববাসীকে জানানো। ইতিহাসের বর্বরতম গণহত্যার দিনটি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে
আরও পদক্ষেপ গ্রহণে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারের প্রতি আহ্বান ওঠে এখান থেকে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন সহ নানা আয়োজনে সারা দেশে ৭১-এর ২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয়েছে। রংপুরে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। গণহত্যা দিবসকে আন্তর্জাতিক দিবস ও পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাওয়ার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবসে কাল রাতের শহীদদের স্মরণ করা হয়। এছাড়া শহীদদের স্মরণে নরসিংদী, মানিকগঞ্জ, নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন করা হয়। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার ৫০। একাত্তরের ২৫শে মার্চ পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যা অপারেশন সার্চ লাইটের নামে বাঙালি নিধন। পিলখানা, রাজারবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদাররা। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর থেকেই শুরু হয় বাঙালির প্রতিরোধ যুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, জাতীয় সংসদে ২৫শে মার্চ গণহত্যা দিবস পালনের প্রস্তাব পাশ হয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কূটনৈতিক তৎপরতার তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ২৫শে মার্চ ১৯৭১ অপারেশন সার্চ লাইটের নামে বাঙালি হত্যাযজ্ঞের নির্দেশ দেন সামরিক শাসক ইয়াহিয়া খান। অপারেশন সার্চ লাইটের নেতৃত্বে জেনারেল টিক্কা খান। রাতের আঁধারে ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি শকুনেরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলে পড়ে হানাদার পাক বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কর্মচারীদের ধরে ধরে ব্রাশ ফায়ার। বাদ যায়নি নারী শিশুরাও। পিলখানায় পাকিস্তানিদের হত্যাযজ্ঞে রক্তের বন্যা, চারিদিকে শুধু লাশ আর লাশ। রাজারবাগ পুলিশ লাইনে আক্রমণ চালায় পাকিস্তানি বাহিনী। রুখে দাঁড়ায় বাঙালি পুলিশ সদস্যরা। সমান্তরাল রাস্তার ওপারে রাজারবাগ পুলিশ লাইন, যেখানে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয়, সারা রাত ধরে সেই হামলাটি চলেছে এবং ভোর রাতে এটি দখল করে। সেখানেও এই বর্বর হত্যাকাণ্ড ঘটেছে। শুধু ঢাকা নয়, ওই রাতে সারা দেশেই চলে হত্যাযজ্ঞ। গোটা বাংলাকে শ্মশানে পরিণত করে বর্বর পাকিস্তান বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী এক রাতেই হত্যা করা হয় প্রায় ১ লাখ বাঙালিকে। সেই সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে পাকিস্তানিদের গণহত্যার চিত্র। জেনোসাইড শিরোনামে সংবাদ প্রকাশ করেন অ্যান্থনি মাসকারেনহাস। যেখান থেকে পাকিস্তানিদের বর্বরতা, সেখান থেকেই বাঙালির প্রতিরোধ যুদ্ধের শুরু। জাতীয় সংসদে ২৫শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণার প্রস্তাব পাশ হয়েছে। তবে ইতিহাসের দায়মুক্তিতে গণহত্যা, সম্পদ ধ্বংস, লুণ্ঠন ও নারী নির্যাতনের ক্ষতিপূরণ আদায়ে পাকিস্তানকে কাঠগড়ায় দাঁড় করানোর দাবি এখন প্রাসঙ্গিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মাত্র ৯ মাসে অপর কোনো দেশে এতজন মানুষের হত্যাকাণ্ডের শিকার হয়নি। লক্ষ্য ছিল সমগ্র বাঙালি জাতিকে নির্মূল করা। কাজেই এটি যদি আন্তর্জাতিক স্বীকৃতি না পাওয়া যায়, তবে সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই ধরনের গণহত্যা তথা জেনোসাইড চলতেই থাকবে। পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ আদায়ের দাবিও যৌক্তিক বলে মনে করেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে এটি প্রচার করা প্রয়োজন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। দর্শক, স্বাধীনতার ৫০-এর আরও প্রতিবেদন দেখবেন বিরতির পরে। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিএনপির স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি প্রত্যাহার রহস্যজনক বললেন ওবায়দুল কাদের। জমে উঠছে অমর ২১শে গ্রন্থমেলা, স্বাধীনতা মুক্তিযুদ্ধের বইয়ের বাড়ছে আগ্রহ।
আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। করোনার অজুহাত দেখিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিএনপির কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া রহস্যজনক বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গণহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে বিএনপি বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে জেনেও কর্মসূচি প্রত্যাহার করেছে। 26শে মার্চকে সামনে রেখে ইতিহাসের অনেক মীমাংসিত অসত্যের মুখে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে বলে আজকে 25শে মার্চ ও 26শে মার্চ পালন না করে তারা কর্মসূচি প্রত্যাহার করে নিয়ে। ক্ষমতাসীনদের মদদে শাল্লায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা হয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শাল্লায় পরিকল্পিতভাবেই হামলা করা হয়। বিএনপির একটি প্রতিনিধি দল সরেজমিনে ঘটনা তদন্ত করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংখ্যালঘুদের উপর হামলার নেতৃত্বে ছিল ক্ষমতাসীন দলের লোকেরা। স্বাধীনতা বিরোধী শক্তি শাল্লায় হামলা চালিয়েছে মন্তব্য করে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেছেন, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। সুনামগঞ্জের শাল্লায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী আরও বলেন, যারা এই হামলা করেছে তারা কোনো ধর্মের লোক নয়, ধর্মের লেবাস পরে তারাই অপরাধ করেছে। পরে নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে ক্ষতিগ্রস্ত 150 পরিবারকে 30 কেজি করে চাল ও 90 পরিবারের মধ্যে নগদ 5,000 টাকা বিতরণ করেন। সুপ্রিম কোর্ট আইন সহায়তা কেন্দ্রে বাড়ছে নারী ও শিশু বিষয়ক মামলা। করোনা সংকটে 35 জন নারী সহায়তাকারীর মধ্যে 8টি ধর্ষণের ঘটনা বলে জানান সংস্থাটির সমন্বয়ক রিপন পল স্ক্রু। শুধুমাত্র আর্থিক কারণে যেন নির্যাতনের শিকার নারী ও শিশুরা ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় সে উদ্দেশ্যে কাজ করছে সুপ্রিম কোর্ট আইন সহায়তা কেন্দ্র বলে জানান সংস্থাটির সমন্বয়ক। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। মাজেদা বেগম, তার 8ম শ্রেণী পড়ুয়া মেয়ের বিয়ে হয় সাগর সরকারের সাথে। 3 মাস পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করে। ঘটনার ময়নাতদন্ত রিপোর্ট ও পুলিশ চূড়ান্ত প্রতিবেদনেও কিছু পাওয়া যায়নি বলে উঠে আসে। তবে বাদীর বিরুদ্ধে যায় এমন তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করা যায় বিষয়টি জানতেন না মা মাজেদা বেগম। ফলে মামলাটি নথিভুক্ত হয়ে যায়। আমি যাতে আমার মেয়ের হত্যার বিচার পাই, যদি আমি বিচার পাই তাইলে মনে করেন আমার মনে একটু আমি শান্তি পাবো। ভুক্তভোগীর তো নিজে জানা সম্ভব না যে কোন লিগ্যাল স্টেপগুলো উনি কখন নেবেন। এটা ওনার আইনজীবীকেই জানাতে হবে যে কখন ওনাকে কি করতে হবে। চার্জ ফ্রেম করলে সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আসতে পারে যে এখন এই ধারায় চার্জ ফ্রেমটা গ্রহণযোগ্য না। এই ঘটনায় কার দোষ গাফিলতি, আইন কানুন বুঝে না মায়ের মন। ন্যায় বিচারের আশায় শরীয়তপুর থেকে ঢাকায় ছুটে আসেন সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে। মাজেদা বেগমের কথা শুনে তাকে সহায়তার কথা জানান সংস্থাটির সমন্বয়ক। অন্যান্য বছরের তুলনায় আপনার নারী নির্যাতন সংক্রান্ত মামলা যেগুলো ট্রায়াল কোর্টে ছিল, ওই আদেশের বিরুদ্ধে এখন আমাদের সুপ্রিম কোর্টে এই লিগ্যাল অফিসের মাধ্যমে আবেদনের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। করোনাকালে নারী ও শিশু বিষয়ক মামলাগুলোর জন্য সহায়তা চেয়ে আবেদন বাড়ছে বলে জানান তিনি। পাশাপাশি চলছে জমিজমা বিরোধ, জেল আপিল সহ অন্যান্য সহায়তা দান কার্যক্রম। মামলার ডকুমেন্টসগুলো স্টাডি করে আমাদের কাছে মনে হয়েছে যে ওনাকে সরকারি আইন সহায়তা অফিসের মাধ্যমে তাকে লিগ্যাল এড দেওয়া উচিত। গত 1 বছরে 2074 জনকে আইনি পরামর্শ ও সেবা দিয়েছে কমিটি। এর মধ্যে 629 জন নারী ও 1444 জন পুরুষ। সরকারি খরচে মামলা হয়েছে 106টি। এর মধ্যে 35 জন নারী, 69 জন পুরুষ ও 2 জন শিশু। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের সার্বক্ষণিক তত্ত্বাবধানে নিজেদের কার্যক্রম অব্যাহত রেখেছে কমিটি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আবারও স্বাধীনতার 50 প্রসঙ্গ। 71-এ বাংলাদেশে সংগঠিত গণহত্যা অস্বীকারের কোনো সুযোগ আন্তর্জাতিক সম্প্রদায় নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে লন্ডন হাই কমিশন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ আয়োজিত ভার্চুয়াল আলোচনায় বক্তারা
আন্তর্জাতিক স্বীকৃতির দাবি লড়াইয়ে শুধু সরকার নয়, গবেষক, প্রবাসী সংগঠন সহ সব স্তরের মানুষকে সোচ্চার হওয়ার তাগিদ দেন। রিপোর্ট করেছেন দুলি মল্লিক। ৭১-এ ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর নারকীয় হত্যাযজ্ঞ শুরু। পৃথিবীর ইতিহাস থেকে বাঙালি জাতিসত্তাকে চিরতরে শেষ করে দিতে এ বর্বরতা চলে ৯ মাস। আত্মদান করে ৩০ লাখ বাঙালি, সম্ভ্রম বিসর্জন দেন ২.৫ লাখ নারী। এসব তথ্য এখন পুরো বিশ্বের কাছে স্পষ্ট। তারপরও কেন মেলেনি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এমন প্রশ্নের উত্তর খুঁজতেই ১৯৭১ বাংলাদেশ গণহত্যা ও আন্তর্জাতিক স্বীকৃতি শিরোনামে ভার্চুয়াল আলোচনা। অংশ নেন শহীদ মুক্তিযোদ্ধার সন্তানরা। পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবি তাদের। Pakistan should apologize. The first step is that Pakistan recognize what they have done. কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রৌনক জাহান বলেন, আরও সক্রিয় হতে হবে সরকারকে। আন্তর্জাতিক গবেষক, প্রবাসী বাঙালি ও অ্যাক্টিভিস্টদের যুক্ত করতে হবে স্বীকৃতি আদায়ের লড়াইয়ে। I mean, I don't know what prevents us that every sort of upazila we can have, like the Shohid Minar, we can have a memorial where people still remember who were killed, at least the names. If we can put these names of people who were killed. আন্তর্জাতিক সম্প্রদায়কে নীরবতা ভাঙার আহ্বান জানান বিদেশি বিশেষজ্ঞরা। বলেন, ঢাকা, দিল্লি, নিউ ইয়র্ক সব জায়গা থেকে স্বীকৃতির দাবিতে সোচ্চার হতে হবে। And I mean, at every level, one should make noise. The media, the academicians, the researchers, the students, the human rights activists. লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুন্না তাসনিম জানান, গণহত্যার স্বীকৃতি আদায়ের পক্ষে যুক্তরাজ্য সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগের কথা। British politicians were aware of this. It's just that, we need to organize more seminars and talk about it and have publications, like you said, which we don't have. পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম সময়ে বৃহৎ পরিসরে গণহত্যা ঘটে বাংলাদেশে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হলোকস্টের চেয়েও ভয়ানক। তাই এর আন্তর্জাতিক স্বীকৃতি এখন সময়ের দাবি। দুলি মল্লিক, ২১ টেলিভিশন। এবার আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন। অমর একুশে গ্রন্থমেলায় পাঠকদের আগ্রহ বাড়ছে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বইয়ের প্রতি। তারা খুঁজছেন দেশের ইতিহাস ভিত্তিক বই। বলছেন, পাঠ্য বইয়ের বাইরেও মুক্তিযুদ্ধ ভিত্তিক বই পড়া দরকার। মফিউর রহমানের রিপোর্ট। সপ্তাহ পেরিয়ে অষ্টম দিনে গড়িয়েছে একুশের বইমেলা। বইছে চৈত্রের ঝিরিঝিরি বাতাস। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পরপরই প্রাণের মেলায় বাড়ে পাঠক সমাগম। ২৫শে মার্চ বইপ্রেমীরা স্টলগুলোতে ভিড় করছে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বইয়ের খোঁজে। পাঠকরা বলছেন, পাঠ্য বইয়ে যেটুকু ইতিহাস পড়ানো হয় সেটুকু যথেষ্ট নয়। আরও জানতে হলে পড়তে হবে অনেক বই। স্বাধীনতার মাসে স্বাধীনতার বইগুলোর প্রতি অনেক বেশি আগ্রহ। মুক্তিযুদ্ধ বিষয়ক বই পড়তে ভালো লাগে। আমি প্রতি বছরই কিছু মুক্তিযুদ্ধ বিষয়ক বই নেই। উপন্যাস অন্যান্যগুলো কিনছে, কিন্তু মুক্তিযুদ্ধেরটা একটু কম, আমি অন্যকেও কম হাতে নিতে দেখলাম। স্টল মালিকরা বলছেন, যতদিন যাচ্ছে মুক্তিযুদ্ধ স্বাধীনতার ইতিহাস জানার আগ্রহ বাড়ছে পাঠকদের। মুক্তিযুদ্ধের বই আমাদের যথেষ্ট মার্কেটে সাড়া পেয়েছে এবং পাঠকদের কাছে আমরা যথেষ্ট পাচ্ছি। আমরা এই বইগুলো বারবার করে আমরা রিপ্রিন্ট করতে হচ্ছে। তরুণ প্রবীণ দুটো মিলিয়েই সবাই কিনছে। বইগুলো পড়ে তরুণ প্রজন্ম ইতিহাসের প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারবে। অষ্টম দিনে মেলায় এসেছে ১১৮টি নতুন বই, আর এ পর্যন্ত মেলায় এসেছে ৮০৮টি বই। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। মুন্সিগঞ্জের সালিশি বৈঠকে সংঘর্ষে নিহত ৩, আহত ৩ জন গ্রেফতার। আর আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। মুন্সিগঞ্জের সালিশি বৈঠকে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে, আহত হয় ৪ জন। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ১০ জনকে। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটু রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
মুন্সিগঞ্জের সদর উপজেলার ইসলামপুরে ইফটিজিংয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে 10টার দিকে সালিশ বিচার বসে। এতে অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে স্থানীয় যুবক সৌরভ ও ইমনের সাথে হাতাহাতি হয়। এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইমন পাঠান নিহত হয়। ঢাকা নেয়ার পথে সাকিব মারা যায়। গুরুতর আহত 3 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওলাদ হোসেন মিন্টু নামে একজন। ইমনে আর সাকিব বেগ হেরা মাপচাইতে গেছে, মানে হেরা দুইজনের নামই বলা দিছে। তো মাপচাইতে গেছে মতনই হবে মাত্র পায়ে ধরতে লইছে, ছুরি আঘাত মারছে। সরকারের কাছে একটুকু নিবেদন যে সরকার যে এমন বিচার করে যে ভবিষ্যতে কারো মার বুকে জানি খালি না হয়। মাপচাইতে লইছি আর মাথার মধ্যে বাড়ি দিয়া পোস্ট লাগাই দিয়েছে আমার ভাইয়ের। পুলিশ সুপার জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা শক্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং সমস্ত এলাকাবাসীকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধারণ করার জন্য আমরা অনুরোধ রাখব। এই হত্যার প্রতিবাদে মৃতদেহ নিয়ে মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ করে স্থানীয়রা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। সৈকত নগরী কক্সবাজারের পেশাজীবীদের সংগঠন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব বাংলাদেশে 2 দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনী সেশনে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাবের সভাপতি শেখর মেহতা। এতে সারা দেশের 240টি ক্লাব ও ক্লাবের জেলা নেতারা অংশ নেন। রোটারিয়ানদের এই আয়োজনে মিডিয়া চেয়ারপারসন নির্বাচিত হন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, সমাজের নানা ক্ষেত্রে সংগঠনটি অবদান রেখে চলেছে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে সিআরএম বুথের উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী বুথের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহুরুল হক, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এখন থেকে গ্রাহকরা এই সিআরএম বুথ থেকে দিন রাত 24 ঘন্টা একই সাথে টাকা উত্তোলন ও জমা করতে পারবেন। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 26 মার্চ পর্যন্ত 11 দিন ব্যাপী প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টার সাজানো হয়েছে লাল সবুজের আলোকসজ্জায় এবং বঙ্গবন্ধুর ছবি ও প্রতিকৃতিতে। প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের 14 তলায় গেল বছর বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডাক্তার HBM ইকবাল। কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও আদর্শের উপর বই, ছবি, ডকুমেন্ট ও ভিডিওর সংগ্রহশালা রয়েছে। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম বলেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকে স্মরণীয় করে রাখতে আলোকসজ্জা করা হয়েছে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশকে উচ্চতায় নিতে নতুন করে শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, জাতির উদ্দেশ্যে ভাষণে অপতৎপরতা রুখে দেওয়ার ডাক। 3 মাসের মধ্যে করোনায় সর্বোচ্চ মৃত্যু 34, আরো 12 লাখ ভ্যাকসিন উপহার দিচ্ছে ভারত। কাল ঢাকা আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সই হতে পারে 5টির বেশি সমঝোতার স্মারক। শোক শ্রদ্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাল রাত স্মরণ, গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।